আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আমার আজকের ক্লাসটি এইচএসসি দ্বিতীয় বর্ষের জন্য আমার সর্বশেষ ক্লাস ছিল ট্রান্সফরমেশনের উপর, এবং আমি বলেছিলাম এই বিষয়টির উপর তোমরা আরও দুইটি ক্লাস পাবে। সেই আলোকে আজকে দ্বিতীয় ক্লাস। আমি আশা করি তোমরা সবাই প্রথম ক্লাসটি খুব ভালোভাবে দেখেছ এবং প্রথম ক্লাসের বিষয়বস্তু সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমি যদিও বলেছিলাম সমস্যাগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য, তোমরা বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছো এবং আমি তোমাদের এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আজকে আমাদের দ্বিতীয় পার্ট এবং যথারীতি আজকে আমরা ট্রান্সফরমেশনের তিনটা সেন্টেন্সেরই আলোচনা দেখব। আমার গত ক্লাসটি ছিল সম্পূর্ণ ইংরেজিতে। অনেকে আমাকে বলেছ ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাটা যাতে আমি ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার জন্য আজকের ক্লাসটা আমি সম্পূর্ণ বাংলাতে করব। আশা করি সম্পূর্ণ ক্লাসের অংশে তোমরা আমার সাথেই থাকবে। মডিফায়ার অংশে আমি তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, আশা করি সবার মনে আছে। এখন মনে করো কোনো একটা সিম্পল সেন্টেন্স তোমাকে দিল, কোনো একটা সিম্পল সেন্টেন্স, যে সিম্পল সেন্টেন্সে একটি পার্টিসিপল রয়েছে। মনে রাখবা পার্টিসিপল দুইটি অংশে থাকতে পারে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের অংশ থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সাবজেক্টের অংশেও পার্টিসিপল থাকতে পারে। আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছি, অবজেক্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে। তো কোনো একটি সেন্টেন্স যখন আমাদেরকে করতে বলবে, প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা কোন ধরনের সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। যদি আমাদেরকে বলে কমপ্লেক্স, তার মানে ওই সেন্টেন্সটা আর কোনোভাবেই কমপ্লেক্সে নাই। যদি কমপ্লেক্স করতে বলে অবশ্যই সেন্টেন্সটা সিম্পল অথবা কম্পাউন্ডে রয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সটা দেখে বোঝা যে এই সেন্টেন্সটা মূলত কোন ধরনের সেন্টেন্সে রয়েছে, সে কি সিম্পলে রয়েছে নাকি কম্পাউন্ডে রয়েছে। যদি আমাদেরকে বলে কমপ্লেক্স করতে, তার মানে সে কমপ্লেক্সে নাই, সে অবশ্যই সিম্পলে আছে। আবার যদি আমাদেরকে কমপ্লেক্স করতে বলে তখন আমরা বুঝে যাব যে এটা অবশ্যই কমপ্লেক্সে নাই, অন্য দুইটা সেন্টেন্সে রয়েছে। এখন এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে সেন্টেন্সে থাকা ক্লজ দেখে। আমরা জানি সিম্পল সেন্টেন্স গঠিত হয় শুধুমাত্র একটা ক্লজ নিয়ে, কমপ্লেক্স সেন্টেন্স দুইটা ক্লজ নিয়ে, এবং কম্পাউন্ড সেন্টেন্স দুইটা ক্লজ নিয়ে। এখন দেখতে পাচ্ছি কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুই ধরনের সেন্টেন্সই ন্যূনতম দুইটা ক্লজ নিয়ে গঠিত হয়। আর কমপ্লেক্স যদি হতে হয় কোনো সেন্টেন্সকে, অন্তত একটা ক্লজ থাকতে হবে প্রিন্সিপাল ক্লজ, এবং আরেকটা ক্লজ থাকতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটা কনজাংশন থাকবে এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই কনজাংশনটা ওই ক্লজটাকে অন্য আরেকটা ক্লজের উপর নির্ভরশীল করে ফেলবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই বিষয়গুলো তোমরা জানো, আমি তারপরেও খুব সংক্ষেপে বিষয়গুলো তোমাদেরকে রিকল করলাম। আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। মনে করো এই সেন্টেন্সটা দেয়া আছে, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। আমরা এখন দেখবো এটা কোন ধরনের সেন্টেন্স রয়েছে। দেখো দ্য বয় হচ্ছে সাবজেক্ট, প্লেইং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তোমরা সবাই জানো। ইন দ্য ফিল্ড এটা হচ্ছে এক্সটেনশন, ইজ হচ্ছে ভার্ব, ভার্ব 1 দেয়া আছে। মাই ফ্রেন্ড এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তার মানে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব রয়েছে। আমরা জানি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব মিলে হয় একটা মাত্র ক্লজ। তার মানে এই সেন্টেন্সে রয়েছে একটা ক্লজ। কয়টা ক্লজ?
মাত্র একটা ক্লজ। এখন তোমাকে করতে বললে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স, আমরা যথারীতি কমপ্লেক্সের পরে এই সেন্টেন্সটাকে আবার কম্পাউন্ড করাও দেখবো। সুতরাং সবাই দেখতে থাকবে আশা করি। যদি কোনো একটা সেন্টেন্স থাকে এবং আমরা বুঝে যাই যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, তখন আমরা সবার আগে দেখব যে সাবজেক্টের অংশে কোনো প্রেজেন্ট পার্টিসিপল আছে কিনা। যদি না থাকে তখন আমরা দেখব অবজেক্টের অংশে, অর্থাৎ ভার্বের যে পরের অংশ আছে এই পরের অংশে কোনো অবজেক্ট আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে কিনা। তার মানে আমরা খুঁজবো কি এই প্রেজেন্ট পার্টিসিপল। এটা কোথায় থাকতে পারে? সাবজেক্টের জায়গায় থাকতে পারে, আবার ভার্বের পরে অর্থাৎ অবজেক্ট বা এক্সটেনশনের জায়গাতেও থাকতে পারে। যদি আমরা এরকম আইনজি যুক্ত কোনো শব্দ পেয়ে যাই, এম ইজ আর ওয়াজ ওয়ার তার সামনে এই ধরনের ভার্বগুলো নাই, তখনই আমরা বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল, যদি তার আগে কোনো নাউন থাকে। কেমন? আচ্ছা, তখন আমাদের জন্য এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করা খুব সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, আমি দেখাচ্ছি। প্রথমে এই সাবজেক্টটাকে তুমি লিখবে দা বয়। দেখো এই বয় এটা হচ্ছে নাউন। আমরা জানি যদি কোনো নাউন থাকে সেই নাউনের উপর ডিপেন্ড করে আমরা তারপরে একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে পারি। আর যেহেতু বয় হচ্ছে ব্যক্তি, সুতরাং আমরা এখানে বসাবো হু। এবং আমরা জানি রিলেটিভ প্রোনাউনের নিজস্ব কোনো পরিচিতি নাই এবং নিজস্ব কোনো স্পেসিফিকেশন নাই। তার মানে তার পরিচিতি হচ্ছে তার আগের যে নাউন বা প্রোনাউন থাকবে সে যদি সিঙ্গুলার থাকে তখন রিলেটিভ প্রোনাউন নিজেও সিঙ্গুলার হয়ে যাবে, সে যদি প্লুরাল হয় রিলেটিভ প্রোনাউন নিজেও প্লুরাল হয়ে যাবে। কেমন? আর সে যদি তোমার পুরুষ হয় রিলেটিভ প্রোনাউন নিজে পুরুষকে ইন্ডিকেট করবে, যদি মহিলা হয় সে মহিলাকে ইন্ডিকেট করবে। আশা করি বুঝতে পেরেছো। এবং রিলেটিভ প্রোনাউনের পরেই বসে একটা ভার্ব, এবং এই ভার্বটা বসবে তার অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ অনুসারে। দেখো এখানে আছে কি দা বয় সিঙ্গুলার এবং সে হচ্ছে পুরুষ। এখন আমরা দেখবো এখানে কোন টেন্স আছে, ইজ আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, দা বয় হু ইজ। তারপরে এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা এখানে বসাবো। ইনফ্যাক্ট প্রেজেন্ট পার্টিসিপল থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত অংশটুকু বসাবো। হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। তারপর বাকি অংশটুকু যেভাবে আছে, অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আমরা এখানে বসাবো ইজ মাই ফ্রেন্ড। এখন দেখো এই যে আমরা রিলেটিভ প্রোনাউনটা এখানে বসিয়েছি, সে মূলত আমাদেরকে কোন দিক দিয়ে সাপোর্ট দিয়েছে বা আমরা তাকে কেন কি হিসেবে বসিয়েছি। দেখো এখন দা বয় এটা একটা সাবজেক্ট এবং ইজ হচ্ছে তার ভার্ব। এই অংশটুকু নিয়ে সে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর কমপ্লেক্স হতে গেলে আমাদের দুইটা ক্লজ লাগবে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ যদি হতে হয় তখন তার একটা সাবজেক্ট লাগবে, তার একটা ভার্ব লাগবে। দেখো এটাকে আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন, তার মানে সে সাবজেক্ট, আবার এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব সমান ক্লজ। এখন একটা কনজাংশন লাগবে, নইলে তো দুইটা ক্লজ জোড়া লাগানো যাবে না। আমরা জানি রিলেটিভ প্রোনাউন যখন কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তখন সে সেন্টেন্সে দুইটা কাজ করে। কয়টা? দুইটা কাজ করে। ইয়েস, প্রথমত সে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হবে এবং দ্বিতীয়ত সে কনজাংশন হিসেবে এই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটা সংযোগ তৈরি করবে। বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এরকম যদি প্রেজেন্ট পার্টিসিপল তোমার অবজেক্টের জায়গায় থাকে, ঠিক একই রকম ভাবে তোমরা আলাদা করে ফেলবে, করে ওইখানে তোমরা এই একই সূত্র ব্যবহার করবে। আমি যদি সূত্রটা তোমাদেরকে লিখি, আশা করি লেখা লাগবে না। সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এক্সট্রা ইনফরমেশন যেটা ডট 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 প্লাস এখানে আবার ভার্ব প্রিন্সিপাল ভার্বের তারপরে এক্সট্রা ইনফরমেশন। এটা হচ্ছে স্ট্রাকচার। আশা করি সবার মনে থাকবে। তো অবজেক্টের জায়গাটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু অনলাইন ক্লাস তোমাদেরকেও খুব সংক্ষেপে দেখতে হয়, যথেষ্ট ব্যয়বহুল বিষয়টা। তারপরে যদি কোনো সমস্যা থাকে অথবা বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই নক করবে, আমি তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। ভুলে গিয়েছিলাম, এটা আবার কম্পাউন্ড করার কথা, আমি আবার একটু দেখাচ্ছি। দেখো আমাদের সেন্টেন্সটা ছিল the boy who is playing in the field
ইজ মাই ফ্রেন্ড। এটা ছিল আমরা নতুন করেছি কমপ্লেক্স। আমাদের মূল সেন্টেন্স ছিল দ্য বয় প্লেইং in the field is my friend. দেখো আমরা এই সেন্টেন্স থেকে আমরা কি করব, এটাকে কম্পাউন্ড করব। দেখো এখানে দুইটা কাজ, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, যেই বালকটি মাঠে খেলছে এবং সে হয় আমার বন্ধু। আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। কিভাবে? দেখো কম্পাউন্ড, এটা কিন্তু কম্পাউন্ড, লক্ষ্য করবে। The boy is playing in the field and he is my friend. এখন এটাকে যদি আমরা মনে করি এখান থেকে করব, the boy is playing in the field, মনে করো সেন্টেন্সটা এখানে শেষ করলাম। এবং এই দা বয়ের প্রনাউন কি হবে? হি হবে। আমি লিখছি এখানে, দেখো এখানে একটু নোট করো। দা বয় ইজ is playing field। এখানে মনে করো সেন্টেন্সটা শেষ করলাম। এখন আবার এখানে লিখলাম দা বয়ের প্রনাউন হি is my friend। এখন দেখো এই ফুল স্টপটা উঠাই দিয়ে আমরা যদি এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করি এন্ড কেন বসাবো? কারণ দুইটা ক্লোজের অর্থ হচ্ছে সমার্থক বা একমুখী, সেই ক্ষেত্রে আমরা এন্ড বসাবো। যদি বিপরীতমুখী অর্থ দিত আমাদেরকে, সেই ক্ষেত্রে আমাদেরকে বাট অর অথবা আদারওয়াইজ এই ধরনের কোনো একটা কনজাংশন যুক্ত করতে হইতো। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড এন্ড হি ইজ মাই ফ্রেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় সূত্রে যাব, পাস্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে পরিবর্তন। পাস্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে পরিবর্তন। এখন পাস্ট পার্টিসিপল কি, এই বিষয়টি সম্পর্কে আমি ধারণা দিয়েছি যখন আমি মডিফায়ার্স এর ক্লাস করেছি। তোমাদের যদি কারো বিষয়টা এখনো অস্পষ্ট থাকে, মডিফায়ার্স এর ক্লাসটা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি একটু সংক্ষেপে বলে নেই, যখন সরাসরি কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব ছাড়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, তখন আমরা তাকে পাস্ট পার্টিসিপল বলি। যথারীতি প্রেজেন্ট পার্টিসিপলের মতো এটাও সাবজেক্টের জায়গায় থাকতে পারে, অবজেক্টের জায়গায় থাকতে পারে। যেখানে থাকুক না কেন একই নিয়মে তোমরা সেন্টেন্সগুলোকে পরিবর্তন করবা। একটা এক্সাম্পল আমি লিখছি, দেখো the house constructed ego the house constructed 50 years ago is nice to look at। মনে করো এটাকে কমপ্লেক্স করতে বললো এবং কম্পাউন্ড, দুইটাই করতে হবে। আমি কম্পাউন্ডে লিখলাম, পরে ভুলে যাই। প্রথমে আমরা কি করব, এটাকে কমপ্লেক্স করব। তো দেখো আমি গত রুলসটা পড়ানোর সময় বলেছি, তোমরা দেখবা আইএনজি যুক্ত করো প্রেজেন্ট পার্টিসিপল আছে কিনা। এটার পাশাপাশি তোমরা দেখতে পারো এইরকম সরাসরি মূল ভার্বের 3 আছে কিনা যার আগে হ্যাভ হ্যাজ হেড নাই। আমরা জানি হ্যাভ হ্যাজ হেড থাকলে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তোমরা যখন ট্রান্সফরমেশন করবে তখন দেখবা মূল ভার্বে 3 আছে কিন্তু তার আগে হ্যাভ হ্যাজ হেড নাই, এরকম কোনো শব্দ খুঁজে পাও কিনা। এটা হতে পারে সাবজেক্টের জায়গায়, এটা হতে পারে অবজেক্টের জায়গায়, যেখানেই হোক না কেন যদি পেয়ে যাও তোমার জন্য ওই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা যথারীতি গত নিয়মটার মতোই দেখবো। দেখো দা হাউস, এটা একটা নাউন,
এখন এটাকে বেস করে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট করে আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। হাউস হচ্ছে বস্তু, তার মানে আমাদেরকে এখানে আর হু বসানো চলবে না, আমাদেরকে বসাইতে হবে হুইচ। হুইচ। এখন দেখো দা হাউস কনস্ট্রাক্টেড, দা হাউস কনস্ট্রাক্টেড, যে বাড়িটি নির্মিত হয়েছিল, দেখো এটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে না, তার মানে অতীতকালে অর্থাৎ অনেক আগে হয়ে গিয়েছে। কত আগে? 50 years ago, তার মানে এটা ডেফিনেটলি পাস্ট টেন্স। তাহলে কি হবে? হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড। একেবারে আমরা ভার্বের আগ পর্যন্ত লিখব 50 years ago, তারপরে যা আছে তাই লিখব। ইজ নাইস টু লুক এট ইট, লুক এট ইট, তা এখনো দেখতে সুন্দর লাগছে, লাগে। দেখো এখানে আমরা হুইচ ব্যবহার করেছি, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, কারণ তার আগে একটা কি রয়েছে? নাউন রয়েছে। আমি একটা বিষয় তোমাদেরকে বলে দিই, যদি রিলেটিভ প্রোনাউনের আগে নাউন থাকে সেই ক্ষেত্রেই কিন্তু এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারবো। আর যদি রিলেটিভ প্রোনাউনের আগে নাউন না থাকে তখন কিন্তু আর আমরা এটাকে রিলেটিভ প্রোনাউন বলতে পারবো না, তখন এটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। কি হয়ে যাবে? রিলেটিভ অ্যাডভার্ব। যদি কারো রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে ধারণা না থাকে আমাকে জানাবে, আমি বিষয়টা ক্লিয়ার করব। তো এইখানে আমরা রিলেটিভ প্রোনাউন দিলাম। আমরা গত রুলসের সময় শিখেছি যে রিলেটিভ প্রোনাউন সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের কাজ করে, পাশাপাশি সে আবার কনজাংশনের কাজ করে। যথারীতি এখানেও সে দুইটা কাজই করছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবজেক্ট এবং এই ভার্ব মিলে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। যথারীতি এটা কোথায় থাকবে? এটা কোথায় থাকবে? সাবজেক্টের জায়গায় থাকবে, আবার অবজেক্টের জায়গায়ও থাকতে পারে। কোন শব্দটা? এই পাস্ট পার্টিসিপলটা। এখন এটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব। আচ্ছা, কম্পাউন্ড করতে গেলে আমাদের কি লিখতে হবে? দ্য হাউস কনস্ট্রাক্টেড 50 years ago, এইটুকু আমরা লিখবো দ্য হাউস কনস্ট্রাক্টেড, দ্য হাউস ইজ কনস্ট্রাক্টেড 50 years ago। লিখছি, দেখো constructed 50 years ago। দেখো এইখানে এই কনস্ট্রাক্টেড এটা ছিল পাস্ট পার্টিসিপল, তার মানে নন ফাইনাইট ভার্ব। এটাকে এখন আমরা ফাইনাইট রূপে ইউজ করেছি। কি হবে? কারণ তার আগে আমরা একটা ভি ভার্ব এনেছি, কেমন? এবং আমরা জানি সাবজেক্ট যখন থাকে এবং সাবজেক্টটা যদি ইনঅ্যাক্টিভ হয় তখন তারপরে এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করলে পরবর্তী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তার মানে এখানে মূল ভার্বের 3 বসেছে, তার একটা যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। আর ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা সহ যদি মূল ভার্বের 3 হয় তখন সেটা হবে কি? সেটা হবে ফাইনাইট ভার্ব। আর যদি এরকম ভিত্তিহীন ভাবে অর্থাৎ কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া, কোনো ধরনের কারণ ছাড়া মূল ভার্বের 3 বসে যায় একা একা, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে নন ফাইনাইট ভার্ব বলবো। এখানে সাবজেক্টের পরে ভার্বটা ছিল নন ফাইনাইট, তার মানে এটা কোনো ক্লজ ছিল না তখন। আর এখন যেহেতু ফাইনাইট ভার্ব হিসেবে আমরা তাকে পরিণত করেছি, তার মানে এখন সে এই সাবজেক্টের ভার্ব হিসেবে, ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করেছে। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব ক্লজ হওয়ার জন্য যে শর্ত, এই দুইজন মিলে সেটা পূরণ করেছে, এখন এটা ক্লজ হয়েছে। আচ্ছা, 50 years ago and এটাকে দেখতে এখনো সুন্দর লাগে। কোনটাকে? দ্য হাউস। তার মানে প্রোনাউন আমরা ইট ব্যবহার করতে পারি। ইট ইটের পরে ইজ হবে। ইট ইজ নাইস টু লুক এট ইট। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমি একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলে মূল ভার্বের 3টা অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা থাকবে অবজেক্টের জায়গায়, এবং এই সেন্টেন্সটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি রয়েছি সেখানে সার্বক্ষণিক তোমাদের প্রত্যেকটা সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য। I found the house painted. দেখো গত সেন্টেন্সে কনস্ট্রাক্টেড ছিল মূল ভার্বের 3, এইখানেও মূল ভার্বের 3, কিন্তু তার আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল।
যথারীতি তার আগে একটা নাউন রয়েছে দ্য হাউস, এটাকে বেস করে এখন আমরা তারপরে কি বসাবো, রিলেটিভ প্রোনাউন বসাবো। আশা করি করতে পারবে, না পারলে আমাকে নক করবে। এখন আমরা দেখব 3 নম্বর রুলস, এবং এটা হবে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যকে পরিবর্তন। দেখো একটু আগে আমরা দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে পরিবর্তন। ইনফ্যাক্ট ওই দুইটাও কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। সকল ধরনের পার্টিসিপল ভার্বের পাশাপাশি অ্যাডজেক্টিভ, সুতরাং ওইগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভটা সরাসরি অ্যাডজেক্টিভ ফর্মে থাকবে। অ্যাডজেক্টিভ ফর্মে থাকবে এই ধরনের বাক্যকে আমরা এখন পরিবর্তন করব। পরিবর্তন যথারীতি হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে, দেখতে থাকবে। An industrious man shines in life. দেখো এখানে এই বাক্যটাকে আমরা প্রথমে কমপ্লেক্স করা শিখব, তারপরে আমরা কম্পাউন্ড করা শিখব। দেখো আমরা শুরুতে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সকে আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে বলে, সেই ক্ষেত্রে আমরা দেখব সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। এর আগে আমরা খুঁজেছি প্রেজেন্ট পার্টিসিপল আছে কিনা, পাস্ট পার্টিসিপল আছে কিনা, এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ আছে কিনা। দেখো এটা হচ্ছে ভার্ব 1 প্লাস এস। আচ্ছা, এখন দেখো এইটুকু হচ্ছে অবজেক্ট, এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই। এইটুকু হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। এটা ইন্ডাস্ট্রিয়াস। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে চাই, যথারীতি আমরা এই অ্যাডজেক্টিভটাকে বেস করে তারপর আমরা কমপ্লেক্স করব। এখন দেখো যখন আমরা এই ইন্ডাস্ট্রিয়াল শব্দটা উঠাই দিব, তখন এটা ডেফিনিট হয়ে যাবে। দ্যাট মিন্স ওইখানে আমরা আর্টিকেল দি ইউজ করতে পারি, এবং চাইলে আমরা ইনডেফিনিট আর্টিকেলও ইউজ করতে পারি। দেখো ইন্ডাস্ট্রিয়াল যদি না থাকে তখন কিন্তু আর শুরুতে এন বসতে পারবে না, কারণ তখন নাউন হয়ে যাবে কি ম্যান। এই ম্যানটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, তার মানে এখন আমাদেরকে এ ব্যবহার করতে হবে অথবা দি, দা ম্যান। এখন দেখো এটা একটা নাউন হয়েছে, আমরা এ অথবা দা যাই ইউজ করি না কেন, এটা একটা নাউন, এটা ব্যক্তি, সুতরাং আমাদেরকে হু ব্যবহার করতে হবে। হুর পরে আমরা একটা ভার্ব দেব, এবং এটা যথারীতি কোন ধরনের ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। হু ইজ, আমরা যে অ্যাডজেক্টিভটাকে এখান থেকে সরিয়ে নিয়েছি, এখন এই ভার্বের পরে আমরা এই ভার্বটাকে অ্যাডজেক্টিভটাকে এখানে বসাবো। এ অথবা দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, তারপর শাইন্স ইন লাইফ। দেখো এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার মানে সে হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তার মানে এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা ক্লজ। লাইফটা আমরা এখানে লিখি। আচ্ছা, আবার দেখো এটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং এই শাইন্স হচ্ছে তার ভার্ব, এই দুইটা মিলে এটা হচ্ছে একটা অবজেক্ট, একটা ক্লজ। আচ্ছা, এইভাবে তোমরা দেখবে অবজেক্টের জায়গাতে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, যদি থাকে তখন ঠিক একই নিয়মে তোমরা ওই সেন্টেন্সটাকেও কমপ্লেক্সে পরিণত করবে। এখন আসো এটাকে আমরা কম্পাউন্ড করে ফেলি। The man is industrious। দেখো এখন এই হু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দ্য ম্যানের প্রোনাউন, কিন্তু তার আগে আমরা একটা কনজাংশন দেব, and he shines in life। আশা করি বিষয়টা এখন স্পষ্ট হয়েছে।
4 নম্বর রুলসে লিঙ্কিং ভার্ব যুক্ত বাক্যকে পরিবর্তন। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কাকে বলে বিষয়টা একটু জেনে নেই। যখন দেখবে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু, এবং এরকম ক্ষেত্রে যে ভার্ব এই দুইটা নাউনকে যুক্ত করেছে, সেই ক্ষেত্রে ওই ভার্বটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। জাস্ট ফর এক্সাম্পল, হেলথ ইজ ওয়েলথ। আচ্ছা দেখো, যা হেলথ তাই হচ্ছে ওয়েলথ, তার মানে হেলথ এবং ওয়েলথ একই বস্তু। এখন এটাকে লিংক করেছে কে? ইজ নামক ভার্ব, তার মানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমাদের জ্ঞাতার্থে বলছি সকল ধরনের লিঙ্কিং ভার্বই হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ এই ধরনের ভার্বযুক্ত সেন্টেন্সকে কখনোই আমরা চাইলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো না। এখন মনে করো এই সেন্টেন্সটাকে আমাদের প্রথমে কমপ্লেক্স এবং পরে কম্পাউন্ড করতে বলছে। কিভাবে করব? দেখো, আমরা যদি আগের সূত্রগুলো থেকে দেখেছি, যদি কোনো সেন্টেন্সকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে পরিবর্তন করতে চাই কমপ্লেক্সে, সেই ক্ষেত্রে সাবজেক্ট অথবা অবজেক্টের মধ্যে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকা লাগে, কিন্তু এখানে সেই অ্যাডজেক্টিভটা নাই। তার মানে আমরা চাইলে এই সেন্টেন্সটা ভাঙতে সাবজেক্টটাকে ভাঙতে পারতেছি না, অবজেক্টটাকেও ভাঙতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এরকম ক্ষেত্রে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট আনবো। কারণ কি, যেখানে আমাদের সাবজেক্টের প্রয়োজন হবে কিন্তু আমরা আসলে সাবজেক্ট পাচ্ছি না, ওই রকম ক্ষেত্রে আমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ব্যবহার করতে হয়। যেহেতু এখানে হেলথ হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমরা ব্যবহার করব ইট। দেখো, ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সুতরাং আমাদেরকে ভার্ব আনতে হবে ইজ। ইট ইজ। এখন এই নাউনটাকে আমরা অবজেক্টের জায়গায় দিয়ে দিব, ইট ইজ হেলথ। ইট ইজ হেলথ। দেখো, এখন সাবজেক্ট প্লাস ভার্ব, অলরেডি কিন্তু এটা ক্লজ হয়ে গিয়েছে, এবং এই ক্লজের অবজেক্ট হিসেবে আমরা এই সাবজেক্টটাকে ব্যবহার করেছি। বুঝতে পেরেছেন? এখন দেখো, এটা কি হয়েছে? নাউন। এই নাউনটাকে আমরা বেস করে রিলেটিভ প্রোনাউন বসাতে পারি, হুইচ। এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সে এখন সাবজেক্ট এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজের মাঝখানের সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করছে। তারপরে বাকি অংশটুকু আমরা পরিবর্তন না করে লিখব। আমি রুলসটা একটু দেখাচ্ছি। ইট প্লাস ভার্ব, এখানে ইটের পরিবর্তে তুমি সাবজেক্ট লিখতে পারো, প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তুমি যাই বলো না কেন। এখন মনে করো এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করব। খুবই সহজ। কিভাবে করব? ইট ইজ হেলথ, এটি হয় স্বাস্থ্য, অ্যান্ড ইট ইজ ওয়েলথ। আশা করি বুঝতে পেরেছেন। পাঁচ নম্বর সূত্র, এবং এই সূত্রটা হচ্ছে টু বি যুক্ত বাক্যকে পরিবর্তন। কোনো একটা বাক্যে যদি টু বি থাকে তখন আমরা ধরে নেই ওই বাক্যটা সিম্পল সেন্টেন্স। এরকম ক্ষেত্রে বাক্যটি কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব তা আমরা দেখব। সবাই সাথেই থাকবে। একটা সেন্টেন্স আমি এখানে নিচ্ছি, আই নো হিম টু বি অনেস্ট। এরকম টু বি যুক্ত কোনো বাক্য যদি আমাদের সামনে আসে এবং যদি আমাদেরকে বলে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড করো, সেই ক্ষেত্রে আমরা বাক্যটিকে কিভাবে করব? দেখো, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবং এই বাকি অংশটুকু হচ্ছে একটা ফ্রেজ।
তার মানে এক ক্লজ বিশিষ্ট সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমাদের কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হয়, আমাদের বাকি অংশটুকুকে কোনো একটা ফর্মুলা ব্যবহার করে ক্লজে রূপান্তর করতে হবে। যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে এর কোনো পরিবর্তন হবে না, সেই সেন্টেন্সে পরিবর্তনবিহীন অবস্থায় বসবে, আই নো। এরপরে আমরা এটা কনজাংশন বসাবো দ্যাট। লক্ষ্য রাখবে, আই নো, এরপরে আমরা একটা কনজাংশন বসাবো দ্যাট। দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কিন্তু এই ক্লজের একটা অবজেক্ট আছে। আমরা দ্যাট এর পরে এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাবো। যদি অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাতে চাই, তখন এই হিম হয়ে যাবে হি। আই নো দ্যাট হি ইজ। দেখো এখানে আছে টু বি। বি ভার্ব বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ারকে বুঝি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং আমরা এখানে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী বসাবো। হি ইজ অনেস্ট। I know that he is honest. যদি এরকম থাকে, I knew him to be a poet, যথারীতি একই নিয়ম। I knew হবে, তারপর that হবে, তারপর কি হবে, এই হিমটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো হি। তারপর দেখো এখানে ছিল I know, আমি কিন্তু এখন বলেছি I knew, তার মানে past tense, তাহলে এখানে কি হবে, was হবে। I knew that he was a poet. ক্লিয়ার? আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে আমরা কি করব, কম্পাউন্ড করব। দেখো এরকম ক্ষেত্রে আমাদেরকে একটু লজিক্যাল চিন্তা করতে হবে। আই নো, আমি জানি, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। দেখতে হবে দুইটা ক্লজের মধ্যে কোন ক্লজের কাজটা আগে সংগঠিত হয়েছে, আমি জানি অথবা হি ইজ অনেস্ট, কোনটা। দেখো সে অনেস্ট বলে কিন্তু এই বিষয়টা আমি জানতে পেরেছি। যেই কাজটা আগে সংগঠিত হবে ওই ক্লজটা লজিক্যালি সেন্টেন্সের শুরুতে চলে আসবে, যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই। কি হবে সেন্টেন্সটা, হি ইজ অনেস্ট অ্যান্ড আই নো, আমি জানি, কোনটা জানি, তার এই সততার কথা। এই কারণে এটাকে ইন্ডিকেট করার জন্য আমাদের একটা অতিরিক্ত অবজেক্ট ব্যবহার করতে হবে, এবং এটা হচ্ছে ইট। বুঝতে পেরেছ? আশা করি সবাই ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বর রুলস। এখন আমরা দেখব এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যেই সেন্টেন্সে রয়েছে, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যেই সেন্টেন্সে রয়েছে, সেই সেন্টেন্সটাকে পরিবর্তন করা। আমরা একটা বাক্য নিচ্ছি, ফরচুনেটলি we are বাংলাদেশি। ফরচুনেটলি we are বাংলাদেশি, এটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করা। আমাদের কাছে অথবা কোনো সুযোগ নাই, আমাদেরকে দুইটাই করতে হবে। যদি কোনো এলওয়াই যুক্ত শব্দ, দ্যাট মিন্স অ্যাডভার্ব পেয়ে যাও, আমি তোমাদেরকে একটু মনে রাখার জন্য বলবো, এলওয়াই যুক্ত শব্দ সব জায়গায় কিন্তু অ্যাডভার্ব না। আমরা যখন দেখব কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, আমি একটু লিখছি, দেখো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? আর নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। যেমন মাদারলি, মাদার প্লাস এলওয়াই, মাদার হচ্ছে নাউন, আর এলওয়াই যুক্ত হওয়ার কারণে এখন এটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে। ক্লিয়ারলি? সিস্টারলি, ফাদারলি। আবার দেখো ফরচুন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই, তারপর এটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি ক্লিয়ার। এরকম ক্ষেত্রে দেখো এই ফরচুনেটলি শব্দ বাদ দিলে আমাদের এখানে ক্লজ কয়টা থাকে, উই আর বাংলাদেশে, একটা ক্লজ, তাই না? তার মানে এটা সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই শব্দটাকে ভাঙতে হবে। কিভাবে? এখান থেকে আমরা এলওয়াই বাদ দিব। যদি এলওয়াই বাদ দেই, তখন আমাদের শব্দটা থাকবে কি, ফরচুনেট। এখন ফরচুনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এক্সটেনশনের জায়গাতে ব্যবহার করতে পারি। আর তার আগে একটা সাবজেক্ট আনতে হবে। দেখো আমাদের কোনো সাবজেক্ট নাই। ফরচুনেটলি, সৌভাগ্যবশত, উই আর বাংলাদেশি, আমরা হই বাংলাদেশি। এখন ফরচুনেট কারা? আমরা। তার মানে এই সাবজেক্টটাই শুরুতে আসবে। কি হবে?
উই আর ফরচুনেট, উই আর ফরচুনেট, তারপর সূত্রের দ্যাট, উই আর বাংলাদেশি। মনে রাখবে এইখানে উই এর পরিবর্তে সেন্টেন্সের অর্থ অনুযায়ী ইটও আসতে পারে। কেমন? তো আমরা সূত্রটা লিখবো কি হবে? ইট প্লাস ভার্ব, অথবা ইট না লিখে তোমরা সাবজেক্ট লিখতে পারো, কারণ সাবজেক্ট অর্থ অনুযায়ী আমাদেরকে বুঝে আনতে হবে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সূত্রের দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে সূত্র। তো এখন চলো এই সেন্টেন্সটাকে আমরা কি করে ফেলবো? এখন কম্পাউন্ড করে ফেলবো। খুব সহজেই এটাকে আমরা কম্পাউন্ড করতে পারবো। দেখো, উই আর ফরচুনেট দ্যাট উই আর বাংলাদেশে, এইটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করেছি। এখন এই দ্যাট শব্দটা একটা কনজাংশন। কোন ধরনের? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই কনজাংশনের কারণে সে এই ক্লজটাকে ডিপেন্ডেন্ট করে ফেলেছে, তার মানে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করেছে। এখন দ্যাটটাকে যদি আমরা এখান থেকে উঠিয়ে দিই, বাদ দিয়ে দিই, সেই ক্ষেত্রে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে শুধুমাত্র একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করলেই এটা কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। তবে তার আগে অবশ্যই আমরা লজিক্যাল সিকোয়েন্সটা একটু যাচাই করে দেখব কোন ক্লজের কাজটা আগে সংঘটিত হয়েছে। উই আর ফরচুনেট, আমরা হই সৌভাগ্যশালী। উই আর বাংলাদেশি, কোনটা আগে? আমরা বাংলাদেশি বলেই কিন্তু আমরা সৌভাগ্যশালী, তার মানে এই ক্লজটা আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে, উই আর বাংলাদেশি। And we are fortunate. এবং তোমরা তো সবাই জানোই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট যখন মিলে যায় তখন দ্বিতীয় সাবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দিলেও দিতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছিল আজকে আমার দ্বিতীয় ক্লাস। তোমরা যারা আমার সাথে রয়েছে আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখবে, এবং এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার জন্য কমেন্ট সেকশন রয়েছে, আমার সাথে যোগাযোগ করার জন্য রয়েছে মোবাইল মেসেজ অপশন, তোমরা চাইলে আমাকে সরাসরি ফোনও করতে পারবে। আশা করি সবার কাছেই আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা আমাকে নক করতে পারো, এবং তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি অল টাইম অ্যাভেলেবেল। তো এই মহামারীর সময় সবাই খুব সাবধানে থাকবে, সতর্ক থাকবে, এবং নিজ নিজ গৃহে অবস্থান করে আমাদের কলেজের পক্ষ থেকে আয়োজন করা প্রত্যেকটি অনলাইন ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এবং আশা করি এতে তোমরা যথেষ্ট বেনিফিটেড হবে। আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস তোমাদের জন্য আপলোড করেছি, এবং প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। আশা করি তোমাদের এই প্রয়োজন অব্যাহত থাকবে, এবং তোমরা নতুন নতুন কিছু শিখবে। ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।